আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। তবে প্রকাশিত তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি। এদিকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে জাতীয় নাগরিক পার্টির অনুকূলে এই তিন প্রতীকের যে কোনো একটি বরাদ্দের আবেদন জানিয়েছে দলটি। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ধরনের কার্যক্রম তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করবে বলেও মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রে হামলার ঘটনায় সরকারের অদক্ষতাকে দায়ী করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুডোরফিকের রিপোর্টে থাকছে এটি বিস্তারিত। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বিএনপি। অনেক কাজ করেছে। পরে আমির খসরু গণমাধ্যম কর্মীদের জানান, আওয়ামী লীগের সাম্প্রতিক কার্যক্রমের কারণে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, নীল নকশার ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। আক্তার হোসেনের উপর হামলা হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেননি বলে দাবি করেন রিজভী। সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন মন গড়া। পরে রাজধানীর শ্যামলীর ঢাকা হাউজিং মসজিদ এলাকায় কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাককে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন রুহুল কবির রিজভী সহ সংগঠনের নেতারা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত ৬ মামলার রায় নভেম্বরে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। একই সাথে হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিউলিপ সিদ্দিকের মামলা সচলের উদ্যোগের কথাও জানান তিনি। সকালে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে বেগবান ও গতিশীল করতে দুদক ও টিআইবির মধ্যে 5 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়ে সতর্ক করে বলেন, নিজ অবস্থান থেকে দুর্নীতিমুক্ত হওয়া এখন প্রধান অগ্রাধিকার। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 5 বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ সময় দুর্নীতি প্রতিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করার কথা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো আলোচনায় প্রায় একমত হলেও বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছার উপর। আমরা যতই কাগজে কালমে, আইনে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করি না কেন, রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন, নেতিবাচক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধক মানসিকতা এবং সেই মানসিকতার চর্চা করার মতো সাহস দৃঢ়তা যতদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে ততদিন পর্যন্ত আমাদের দুদক সংস্কার কমিশনে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির চলমান মামলায় নভেম্বরের মাঝে রায় হতে পারে বলে আশা প্রকাশ করেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। টিউলিপ সিদ্দিকের যে মামলা, আমাদের উচ্চ আদালত থেকে একটা স্টে অর্ডার এসেছে
আমরা স্টে অর্ডারটা ভ্যাকেট করাচ্ছি, ভ্যাকেট করিয়ে মামলাটা এগিয়ে যাবে। এটা নিয়ে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হয়ে দুদক চেয়ারম্যান বলেন, অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল ও মামলার দীর্ঘসূত্রতা বন্ধে কাজ করছে সংস্থাটি। আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয়, তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা। টিআইবি দুদকের সহায়তাকারী হিসেবে কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা। আব্দুর রহিম, RTV, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তাদের রাজাকারের সন্তান ও জঙ্গি ট্যাগ দিয়ে ফাঁসি দেওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহার সাক্ষ্যে এমন তথ্য উঠে এসেছে। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 22তম দিনের সাক্ষ্য গ্রহণ হয় বুধবার। এই সাক্ষ্যের কিছু অংশ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। আন্দোলনকারীরা ঘিরে ফেলেছে, হেলিকপ্টার থেকে 36 সেনা এদিন সাক্ষ্য দেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তার সাক্ষ্যে উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার ফোনালাপের 69টি অডিও ক্লিপ এবং 3টি মোবাইল নাম্বারের সিডিআর। এ সময় আদালতে ফরেনসিক পরীক্ষায় শেখ হাসিনার কণ্ঠের সত্যতা পাওয়া কয়েকটি অডিও রেকর্ড শোনানো হয়, যেখানে জুলাই আন্দোলনের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপানো এবং রাজাকারের সন্তান ট্যাগ দিয়ে ফাঁসি দেওয়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায় তাকে। রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। জি জি বলতেছে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিতে বা তো তাই করব, একটা ছাড়বো না বলে দিচ্ছি। জি। আদালতে বাজানো অডিওতে শেখ ফজলে নূর তাপস, হাসানুল হক ইনু ও ঢাবির সাবেক ভিসি ASM মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন প্রসঙ্গে বলতে গিয়ে হতবাক হন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদেশে 71 সালে মানুষ যুদ্ধ করেছিল বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে, যারা দেশের মানুষের উপর বোম্বিং করেছে, গুলি করেছে। এদেশের একজন সরকার প্রধান যিনি তাকে নির্বাচিত দাবি করেন, তিনি জনগণের বিরুদ্ধে 36 সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এখন পর্যন্ত এ মামলায় বিশেষ তদন্ত কর্মকর্তা সহ মোট 53 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 244 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় 14টি ককটেল জব্দ করা হয়। সামনে পূজাকে ঘিরে কোনো নাশকতা পরিকল্পনার তথ্য না পেলেও নির্বাচনকে কেন্দ্র করে তারা সংগঠিত হয়ে অপতৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে আহ্বান জানানো হয়। নাশকতা করবে এই ধরনের কোনো পরিকল্পনা আমরা পাইনি, বা দুর্গাপূজাকে এফেক্টেড এইরকমও না। এই নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করতেছে। ডিএমপির 2.5 কোটি মানুষের এই শান্তি শৃঙ্খলার জন্য, ল অ্যান্ড অর্ডারের জন্য আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমি সকলের কাছে সহায়তা চাচ্ছি। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 80তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। আরও জানাচ্ছেন জাহিদ রহমান।
জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম অধিবেশনের ফাঁকে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ডক্টর ইউনূস নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমার সঙ্গে দেখা করেন। আলোচনা হয় গ্লোবাল সাউথে স্বাস্থ্য বীমা সম্প্রসারণ নিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন প্যারিসের মেয়র অ্যান হিডালগো। বৈঠক হয় চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার বক্তব্যে গত 14 মাসের চ্যালেঞ্জিং বিষয়গুলো উঠে আসবে। ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো সেই বিষয়টাও জানানো এবং সেই যে আপনি 15 বছরের যে মিসরুল, যেই ধরনের অপকর্ম করা হচ্ছে, সেগুলোর থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে, সেই কাজগুলোও সবাইকে জানানো যে কি ধরনের রিফর্ম এই গভর্নমেন্ট এনেছে। জাহিদ রহমান, RTV। বিশ্ববাসীকে দেশের 41% বেশি মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চায়। এছাড়া 30% জামাত ইসলামী ও 4% ভোট দিতে চায় এনসিপিকে। পিপলস ইলেকশন পালস সার্ভেতে উঠে এসেছে এসব তথ্য। এছাড়া 46% মানুষ চায় বিচারের আগে আওয়ামী লীগ যেন ভোটে অংশ নিতে না পারে। এক সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করে 3টি সংস্থা। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় আর্কাইভ ভবনে পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 2-এর রিপোর্ট প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন, ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। জরিপ অনুযায়ী 41.3% মানুষ বিএনপিকে, 30.3% জামাত ইসলামীকে এবং 4% মানুষ ভোট দিতে চায় এনসিপিকে। রিভিল ভোটাররা যখন তাদের প্রেফারেন্স এখন রিভিল করছেন, তারা খুব ক্লিয়ারলি বিএনপির দিকে তাদের যে প্রেফারেন্সটা সেটাকে শো করছেন, যেটা তারা আগে শো করেননি। আনডিসাইডেড ভোটাররা দের ইজ আ পসিবিলিটি তারা বিএনপির দিকে ব্রেক করবেন। 65% বা তারও বেশি তারা বলেছেন তারা প্রার্থীর যোগ্যতা দেখে হচ্ছে কি ভোট দিবেন। অবশ্য জেলা উপজেলায় রাজনৈতিক দলের কার্যক্রমে সন্তুষ্টির মাপকাঠিতে জামাতকে এগিয়ে রাখলেন জরিপে অংশগ্রহণকারীরা। তরুণ প্রজন্মের কাছে জামাত এবং এনসিপির ব্যাপারে আপনার দেখা যাচ্ছে সন্তুষ্টির হারটা একটু বেশি, বিএনপি এবং আওয়ামী লীগের ব্যাপারে সন্তুষ্টির হারটা কিছুটা কম। অপর এক প্রশ্নে 45.58% মানুষ মনে করে বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া উচিত নয়। সারা দেশে 7 বিভাগে 10,413 জন বিভিন্ন বয়সী ভোটার এই জরিপে অংশ নেন। আতিকা রহমান, RTV, ঢাকা। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে তৈরি হয়ে গেছে প্রতিমার কাঠামো। রং তুলির শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তুলতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। এ উৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবরার মাহি। আর মাত্র কয়েকদিন, তারপরে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। একদিকে চলছে রং তুলির আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তোলার কাজ, আরেকদিকে চলছে মন্দিরের সাজসজ্জা, তোরণ ও প্যান্ডেল তৈরির কাজ। বেড়েছে সাজসজ্জার দোকানে ভিড়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকার কারণে খুলনা জেলা ও মহানগরে 941টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। দেবীর আগমনে সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও নিজেদের মজুরি না বাড়ার কথাও বলছেন তারা। আশা করা যায় মায়ের কৃপায় আমরা সময় মতো প্রতিমাগুলো ডেলিভারি দিতে পারবো। খড়ের প্রচুর দাম, যেমন খাড়িটার দাম এত পরিমাণ বেড়ে গেছে যে আমাদের ক্রয় করতে অনেক কুলাইতে পারতেছি না। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালী সেনবাগের প্রতিমা শিল্পীরা। পূজা শুরুর 2 থেকে 3 দিন আগে শেষ হবে প্রতিমার কাজ। সামান্য রং তুলির এখন শুধু ছোঁয়া লাগা বাকি আছে। পাশাপাশি আমাদের যে অন্যান্য প্রস্তুতিগুলো আছে মোটামুটি আমরা একটা পর্যায়ে চলমান আছি। শেষ সময়ে নিপুণ হাতে রং তুলির আঁচড়ে দেবীকে যেন জীবন্ত করে তুলছেন কুষ্টিয়ার প্রতিমা শিল্পীরা। এবছর 250টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের এই উৎসবকে নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে আইন শৃঙ্খলা সহ জেলা প্রশাসন। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছি। দিনাজপুরের 13 উপজেলায় 1241টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এদিকে নতুন বাংলাদেশে পূজার উৎসব পরিপূর্ণভাবে সফল হওয়ার ব্যাপারে আশাবাদী আয়োজকরা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই শারদীয় দুর্গোৎসব আমরা পালন করব।
আনন্দমুখর পরিবেশে দেবী দুর্গার আরাধনা শেষে ভক্তদের অশ্রুসিক্ত চোখে বিদায় নেবেন মা, এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। আবরার মাহি, RTV। দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, কোথাও কোনো সমস্যা নেই। পূজা নির্বিঘ্নে হওয়ার জন্য সব ধর্মের মানুষের সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা আগে যে ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটা ব্যবস্থা করবেন। এবং সব ধর্মের লোকজনই বলবো এটা কোঅপারেট করা, যে খুব ভালোভাবে হয়ে যায় এবং এটা শান্তিপূর্ণ ভাবে হয়ে যায় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা করে যেন এটা হয়। এটা পবিত্রতা কিন্তু রক্ষা করতে হবে। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে মানববন্ধন করেন এসব কারখানার শ্রমিকরা। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যেতে হয় তাদের। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শ্রমিককে ব্ল্যাকলিস্ট করা হবে না এবং সবাইকে প্রত্যয়নপত্র দেওয়া হবে। তবে সময়মতো পাওনা না দিলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এর আগে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের ত্রিপক্ষীয় সভায় বিদ্যুৎ গ্যাস সংকট ও বাইরের অর্ডার না থাকায় 25 সেপ্টেম্বর থেকে এসব কারখানার সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিক স্তরের পাঠ্য বই মুদ্রণের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এনসিটিবির সময় মতো বই সরবরাহে ব্যর্থতা, মানহীনতা সহ নানা অভিযোগে এমনটি চাইছে অন্তর্বর্তী সরকার। সঠিকভাবে কাজ করতে সক্ষমদের হাতেই দায়িত্ব থাকা উচিত বলে মনে করছেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। পাঠ্যপুস্তকের সংকট নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। 1983 সাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষাক্রম প্রণয়ন, মুদ্রণ, প্রকাশনা সহ এ সংক্রান্ত সব দায়িত্বই পালন করে আসছে এনসিটিবি। আর 2010 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকের বই বছরের শুরুতে বিনামূল্যে বিতরণের দায়িত্বও পালন করছে প্রতিষ্ঠানটি। তবে নানা সময় বই ছাপা, বিতরণে অনিয়ম, দেরি আর বইয়ের গুণগত মান নিয়ে সমালোচনার মুখে পড়ে এনসিটিবি। এসব কারণ দেখিয়ে 2022 সাল থেকে প্রাথমিক শিক্ষা বিভাগ আলাদাভাবে বই ছাপার চেষ্টা চালিয়ে আসছিল। এখন তা আইন সংশোধন করে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ প্রক্রিয়া বাস্তবায়ন হলে এনসিটিবি শুধু শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের কাজে নিয়োজিত থাকবে। এমন উদ্যোগে অসন্তোষ দেখা দিয়েছে এনসিটিবির অভ্যন্তরে। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি সংস্থাটির চেয়ারম্যান। বিশেষজ্ঞরা মনে করছেন, যারা শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দিতে পারবে এমন সক্ষম প্রতিষ্ঠানকে কাজ দেয়া উচিত। এনসিটিবিকে শুধু একাডেমিক কাজে মনোযোগী হবার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। ছাপার কাজ তো একাডেমিক কাজ না, ছাপার কাজ এনসিটিভি করা লাগবে কেন? ছাপার কাজটা গভর্নমেন্টের যে কোনো উইং করতে পারে, এটা একটা রাষ্ট্রীয় বিষয়। গভর্নমেন্ট যদি মনে করে যে বিজি প্রেসকে দিয়ে ছাপাবে, তারা ক্যাপাবল, করুক। আমাদের বেটারমেন্টের জন্য যেটা করা দরকার সেটাই করা উচিত। এনসিটিবিকে ব্যবসায়িক মনোভাব বাদ দিয়ে পূর্ণাঙ্গ একাডেমিক প্রতিষ্ঠান রাখার পরামর্শও দেন তিনি। রেডিক্যাল চেঞ্জ করা লাগবে, অর্থাৎ সার্জারি করা লাগবে। আপনাকে ওই যদি বিপ্লবী সিদ্ধান্ত আপনি নিতে পারেন তাহলে সেটা সম্ভব। আপনি এনসিটিভি, আপনি মতিঝিলের মতো একটা কর্মব্যস্ত জায়গায় একটা বিল্ডিংয়ের ভিতরে এনসিটিভি কেন? আমি মনে করি এনসিটিভি কি ওটা গবেষণা করবে, কাজ করবে ঠান্ডা মাথায়, ঠিক আছে, এগুলো করবে। আর এখানে তো দেখি যে অনেকে অনেক ব্যবসা বাণিজ্য করে বসে বসে। তবে 2026 শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক এনসিটিবি সরবরাহ করবে। প্রত্যাশা মানসম্পন্ন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।
সাংবাদিকদের বেতন ভাতা নির্ধারণ সহ ওয়েস্ট বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বুধবার বিকেলে তথ্য ভবনে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া এবং সংবাদপত্র ওয়েস্ট বোর্ড গঠন বিষয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় মাহফুজ আলম জানান, সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন তথ্য মন্ত্রণালয় নির্ধারণ করছে। এটি ঠিক নয়। ওয়েস্ট বোর্ডের বিষয়টি তারা শ্রম মন্ত্রণালয়ের অধীনে দিতে চাইছে বলে জানান তিনি। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে 56,000 স্কয়ার মাইল জুড়ে শীর্ষক মোবাইল হেলথ কেয়ার প্রোগ্রাম আগামী বৃহস্পতিবার চালু করতে যাচ্ছে স্কয়ার গ্রুপ। বুধবার গুলশানের স্যামসন সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। মানবজাতির কল্যাণের যে স্বপ্ন জীবন জুড়ে দেখেছেন স্যামসন এইচ চৌধুরী, এই উদ্যোগ তারই পথ অনুসরণ করে বলে জানান তিনি। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতিসংঘ অধিবেশনে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পর জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন ট্রাম্প। এ সময় জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতির মাধ্যমে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 38 ফিলিস্তিনি। এদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে গুলিতে মারা গেছে 3 জন, আহত হয়েছে আরও 190 জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেক মানুষ। গেল মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, এখন পর্যন্ত ইসরায়েলি সেনারা উপত্যকাটিতে গণহত্যা চালিয়ে অন্তত 65,382 ফিলিস্তিনিকে হত্যা করেছে, আহত করেছে প্রায় 1,67,000 জনকে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।